This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে রাত 11টা নিউজ এট 11। আজ শুরুতেই বীরভূমের দিকে একটু নজর রাখবো, তার কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে বীরভূমের ক্ষেত্রে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে এক হয়ে চলার কথা বলেছিলেন তিনি। কোনো রকম দ্বৈরথ, কোনো রকম একে অপরের আলাদা গোষ্ঠী, সেটা তিনি বরদাস্ত করবেন না বলেছিলেন, নেক নজর দিয়েছিলেন। কিন্তু বীরভূম আছে, বীরভূমে অবস্থা একটুও বদলায়নি। তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। কাঁকরতলায় গত 11 তারিখ এবং আজকে গত 11 তারিখ আমরা দেখিয়েছি আপনাদের, পরপর বোম পড়ছে, সেখানে বোমা পড়ছে। আর আজ কাঁকরতলায় তৃণমূল কংগ্রেস কর্মী খুনের খবর। শান্তিনিকেতনের রূপপুরে 3 জন তৃণমূল কংগ্রেস কর্মী আক্রান্ত। আর এই সব কিছুর ক্ষেত্রে মানে নেপথ্যে আমরা বলি না, নেপথ্যে গোষ্ঠী কোন্দলের তত্ত্ব। অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর কিছুদিন সব ঠিকঠাক থাকলেও দিনে দিনে বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে পুরনো দ্বন্দ্ব আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। বুঝতেই পারছেন কোন পুরনো দ্বন্দ্বর কথা বলছি। কাজল শেখ তার গোষ্ঠী, অনুব্রত মণ্ডল তার দলের লোকজন। তৃণমূল কংগ্রেস মাদার দল, কিন্তু দুই আলাদা আলাদা গোষ্ঠী। এখানেই প্রশ্ন উঠছে, রক্তক্ষয়ী রাজনীতির দিন কি তাহলে আবারও বীরভূমে ফিরে আসছে? লালমাটির জেলায় ফের রক্তারক্তি, ফের উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা। এবার পিটিয়ে খুন করা হলো তৃণমূল কর্মীকে। 11 দিন আগে বালির বখরা নিয়ে বিবাদে কাঁকরতলার জামালপুরে বোমার আঘাতে শাসক দলের কর্মীর পা উড়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রক্ত ঝরল কাঁকরতলার বহরায়। পুলিশ সূত্রে খবর, নিহত তৃণমূল কর্মীর নাম শেখ নিয়ামুল। কাঁকরতলার বড়রা গ্রামে বাড়ি। অভিযোগ, এলাকার দখলদারি নিয়ে সংঘাতের জেরে লোহার রড দিয়ে মারধর করা হয় নিয়ামুলকে। কোমর ভেঙে যায় তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। কাটারিতে চুটিয়ে দেয়, তারপর হাম্মরে করে বেরিয়ে পাগলা ভেঙে দেয়। কালো, মিলন, সাদ্দাম, দিলখোশ, 12-14 জন ছিল ওরা। হামলার নেপথ্যে কি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ? ঠিক কী কারণে খুন হতে হলো তৃণমূল কর্মীকে, এ নিয়ে উঠে আসছে একাধিক তত্ত্ব। পয়সার জন্য সবই যত অনর্থের মূল। এলাকা দখল থাকলেই পয়সা আসবে, পয়সা আসলেই সম্পত্তি হবে। পালিটালি আমাদের এধারে চলেও না। বড়াতে লোয়ার গোদাম আছে, লোয়ার রেলগেলা কাটে, ওখানে ট্রাক লুট হয়। আর গ্রামে পুলিশ আসে, এই প্রতিবাদ করতে যায় যে তোমরা রেল চুরি করছো, এই নিয়ে ওর সঙ্গে দুশুনি। নিহতের পরিবারের দাবি, হামলাকারীর সঙ্গে বিজেপির যোগ রয়েছে। এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সামনে আনছে ব্যক্তিগত শত্রুতার তত্ত্ব। কালোরা 4 ভাই, বাদ থেকে 4-5 জনকে নিয়ে এসেছে, বিজেপি দল করে ওরা। বিষয়টা কিন্তু কোনো দলীয় এবং কোন দলের বিষয় নয়, বিষয়টা পুরোপুরি ব্যক্তিগত আক্রোশের ঘটনা থেকে এটা ঘটেছে। তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, খুন করে দেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে, সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে খয়রা শুনলে সেরকম কোনো রাজনৈতিক উত্তেজনায় নয়, অন্য কোনো দলের কোনো অস্তিত্বই নেই, সবটাই তৃণমূল আছে। কাজেই গোষ্ঠী সংঘর্ষ হওয়ার কোনো জায়গা এখানে নেই এখন। স্থানীয় সূত্রে খবর, নিহত তৃণমূল কর্মী শেখ নিয়ামুল অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত খয়রাশোল ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরির গোষ্ঠীর লোক। হামলায় অভিযুক্ত শেখ কালো হজরতপুর অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি স্বপন সেন গোষ্ঠীর। কাজল অনুগামী স্বপন সেন সম্প্রতি কাঁকরতলার বোমাবাজির ঘটনায় গ্রেফতার হয়ে জেলে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। বীরভূমে দলকে ঐক্যবদ্ধ হয়ে চলার জন্য বারবার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সংগঠনের নিচুতলায় কি সেই বার্তা পৌঁছচ্ছে না? পর্যবেক্ষক মহলের বক্তব্য, অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পরে নানুর, কঙ্কালীতলা, কাঁকরতলা, দুবরাজপুর, সাঁইথিয়ার মতো জায়গায় তার গোষ্ঠীর সঙ্গে কাজল অনুগামীদের সংঘর্ষ বেড়েছে। এর মধ্যে কাঁকরতলা সবচেয়ে বেশি উত্তপ্ত। জামালপুরের পরে এবার বহরা। সেখানে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় মামলা রুজু করে তদন্তে নেমেছে কাঁকরতলা থানার পুলিশ। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা।
ফুলকি গিয়ে পড়লেই বিস্ফোরণের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বীরভূম একবারে বারুদের স্তূপে বলে মনে হচ্ছে। কাঁকড়তলার বড়রা গ্রামে তৃণমূল কর্মী শেখ নিয়ামুল খুনের পর বেশ কয়েকটি তাজা বোমা সেখান থেকে উদ্ধার হয়েছে। তৃণমূল কর্মীকে যেখানে খুন করা হয় তার কাছে মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বেশ কয়েকটি বোমা, তাজা বোমা। আজ সেগুলো উদ্ধার করে পুলিশ। বম স্কোয়াডকে ডাকা হয়েছিল, পরে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। দেখলেন কি অবস্থা। এবার মালদার চাঁচল, সেখানে বালি মাফিয়াদের আবার দাপাদাপি। মাফিয়াদের রুখতে নদীর চরে নেমে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে হলো মানুষকে। প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে বালি মাফিয়াদের মদত দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। দিনের পর দিন তারা এই অভিযোগ করছেন যে প্রশাসনিক কেউ বা কারা তাদেরকে এই কাজটা করতে হেল্প করছে, সাহায্য করছে। অন্যদিকে বাঁকুড়ার কতুলপুরে পাচারের সময় বালির লরি আটক করা হয়েছে, সেখানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মালদার চাঁচলের মহানন্দা নদী থেকে প্রকাশ্যে বালি কাটা হচ্ছে। সেই বালি তুলে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এর জেরে চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাহারাবাদ গ্রাম ভাঙনের কবলে পড়ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের আরও অভিযোগ, একাধিকবার বিভিন্ন দপ্তরে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। বালি মাফিয়াদের মদত দিচ্ছে প্রশাসনের একাংশ বলে অভিযোগ গ্রামবাসীদের। বাস্তুতন্ত্র গ্রামবাসীদের জমি বাঁচাতে জোট বেঁধে প্রতিবাদ। মহানন্দার চরে দাঁড়িয়ে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। এখানে চাষাবাদযোগ্য জমি অনেক ধ্বংস হয়ে গেছে, কার গাছ ছিল গাছগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের পাশে এখানে আছে কবরস্থান, আছে কবরস্থান কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। বালি কাটছে এখানকার, শুনছি বালি মাফিয়ারাই। কিছুদিন আগে 200 কোটি টাকা বাজেট করে নদী ভাঙন বানানোর জন্য উনি বাজেট করেছেন। নদী বাঁধছেন, আবার ও নদী ভাঙন বাঁধছেন, আবার আমাদের নদী কাটছেন। এই আমি কিছু বুঝতে পারছি না। যদিও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের দাবি, সরকারি নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়া করে বৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। ওদের খুব বিক্ষোভ আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে জায়গাটা লিজ আউট হয়েছে সেটা আয়তনে অত্যন্ত কম, 2.81 হেক্টর। নদী বিশেষজ্ঞ যারা তারা তো দেখে শুনে রিপোর্ট করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে লিজ আউট হয়েছে। যিনি একদিকে কবরস্থান বাজিয়ে দিচ্ছেন, শ্মশান বাজিয়ে দিচ্ছেন, লাইট দিচ্ছেন, নদীর পাড় বাজিয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিভাবে এখান থেকে এই বালি উঠিয়ে নিয়ে চলে যায় টেন্ডারের নাম করে? এটা কিন্তু অবৈধ। বাঁকুড়ার কতুলপুর ও হুগলির আরামবাগ সীমানার নাকা পয়েন্টে আটক বালি বোঝাই লরি। লরি আটকে বৈধ কাগজ দেখতে চায় পুলিশ। বৈধ নথি দেখাতে না পারায় বালি বোঝাই লরি আটক করা হয়। বালি পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় 2 পাচারকারীকে। ধৃতদের বাড়ি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এলাকায়। শুভতোষ ভট্টাচার্য ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে কত সমীক্ষাই হলো আমরা জানি। মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন, হ্যাঁ আবাসের কথা বলছি। তারপরেও ওই ঘর ঘর কি কাহানি বলে, সেই ঘর ঘর কি কাহানিতে ঘটনার ঘন ঘটা। মানে যে কারণে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বারবার ধমক আসছিল, মনে হয় না কেউ খুব একটা কর্ণপাত করেছে। তার কারণ কাটমানি, সেই কাটমানির ঘটনা আটকানো যায়নি। মোটা টাকা কাটমানি চেয়েছিলেন যারা, চান পাননি। তাই আবাস যোজনার টাকায় ঘর করতে যখন যাচ্ছেন, ঘর করতে দেওয়া হচ্ছে না। এবং কারা দিচ্ছেন না, অভিযোগ সরাসরি শাসক দলের নেতাদের বিরুদ্ধে, যেহেতু তাদেরকে কাটমানি দেওয়া হয়নি। ঠিক এমনটাই অভিযোগ মালদার বামুনগোলায়। অন্যদিকে খেজুরিতে কি হচ্ছে, সেখানে আবার আবাসের ঘরে রাজনীতির রং লেগেছে। সিপিএম নামক রাজনৈতিক দলকে সমর্থন করেন, সেটা আবার জানতে পেরে যান শাসক দলের নেতাকর্মীরা, যে কারণে সেই দুস্থ পরিবার যারা সিপিএম এর সমর্থক তাদেরকে ঘর দেওয়া হয়নি। দেখুন, সরকারি পরিষেবার জন্য এটা রাজ্য সরকার ডাইরেক্ট টাকা দেয়, কেউ কাউকে 1 পয়সাও দেবেন না। যদি কেউ টাকা চায়, সে যেই হোক পুলিশে গিয়ে ডায়েরি করবেন, না হলে সরাসরি মুখ্যমন্ত্রী একটা আছে, ওখানেও আমাকে অভিযোগ জানাতে পারেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার, পাকা বাড়ি পেতে দুর্নীতির অভিযোগ যেন পাকাপাকি হয়ে দাঁড়িয়েছে। ইনি সুদেব রায়, মালদার বামুনগোলা সাপমারি গ্রামে থাকেন। সুদেবের দাবি, গৃহহীন বলে সরকার তাকে খাস জমির পাট্টা দিয়েছে, এমনকি আবাস প্রকল্পে ঘর তৈরির জন্য প্রথম কিস্তির টাকাও পেয়েছেন। কিন্তু ভিত দিতে গিয়েই সবটা নড়ে গেছে। পদে পদে শাসক দলের বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। করা যাবে না, এটা আগে মাপজোক হবে, কোথায় কি হবে
তারপর কোন পঞ্চায়েত কোন পার্টি? টিএমসি। কি নাম? গণেশ রাও। জায়গাটা কার নামে রয়েছে? জায়গাটা আমার নামে। পাট্টা রয়েছে? পাট্টা রয়েছে। কত টাকা চেয়েছে? 20,000 টাকা চেয়েছে। আচ্ছা, ঘর করতে হলে 20,000 টাকা দিতে হবে। সালামি দিতে হবে। প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি সুদেবের। উল্টে তাকে গ্রাম থেকে উচ্ছেদ করার হুমকি দেওয়া হয়েছে। আতঙ্কে কোনো রকমের দিন গুজরান পরিবারের। থেকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাও সে বিএলও সাহেব বিডিও সাহেব যেখানে এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না। এটাতে আমরা ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে এই বিষয় নিয়ে যদি বাড়ি করতে না দেওয়া হয়, প্রশাসন যদি কোনো রকম ব্যবস্থা না নেয়, আগামী দিনে আমাদের পক্ষ থেকে আমরা আন্দোলনে নামব। এসব অভিযোগ অবশ্য মানতে রাজি নন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বা তৃণমূলের নেতারা। জায়গার বাবদে আমি এটা কিছু জানি না। জায়গায় ও ঘর করতে চাইছিল, গ্রামের লোক। ওখানে শিবলিঙ্গের বেদি তৈরি করা আছে, দীর্ঘদিন ধরে ওখানে পূজা হয়, পূজা উৎসব হয়। সেই জায়গাটা ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না। গ্রামের লোক ওখানে যায় বাধা সৃষ্টি করেছে। আমি এর বিষয়ে কিছু জানি না। 20,000 টাকা দাবি করা হচ্ছে। না না না, ওটা কোনোদিনও না। সুদেব তবুও ঘর করার জন্য টাকা পেয়েছেন, কিন্তু লক্ষ্মীর ভাগ্যে সেটাও জোটেনি। খেজুরির 7খণ্ড গ্রামের বাসিন্দা লক্ষ্মী বাগ। তার স্বামী একটা সময় সিপিএম পঞ্চায়েত সদস্য ছিলেন। লক্ষ্মীর অভিযোগ সেই কারণে বারবার আবেদন করেও আবাস যোজনার বাড়ি পাননি। একটু বাড়ি দরকার, আমার বাড়িটা একটু দিলে আমার স্বামীকে নিয়ে আমি একটু ঘর করে একটু শান্তি থাকতে পারি। যখন জল হয় তখন লোকের বাড়িতে ছুটে চলে যাই, লোক বের করে দেয়, ভাঙা ঘরে পড়ে থাকি। রাজনৈতিক 10 বছর পঞ্চায়েত ছিল, সিপিএম কিছু করেনি। 10 বছরের পঞ্চায়েত, তার এখনো বাড়ি করতে পারে না, খুব কষ্টে দিন যাপন করছে, মাছ বিক্রি করে দিন কাটাচ্ছে। কিন্তু এখন একটা তৃণমূল বা বিজেপির একটা বুথ সভাপতি কিংবা একটা পঞ্চায়েতকে দেখুন, তাদের বিশাল অট্টালিকার বাড়ি। তাই মানুষ এখন বুঝতে পারছে যে বামপন্থীরা, সিপিএমই একমাত্র ভরসার পথ। অসহায় অবস্থায় অসুস্থ স্বামী, বৌমা ও 3 নাতিকে নিয়ে দিনের পর দিন ভাঙা ঘরে কাটাচ্ছেন লক্ষ্মী। এরপরও তাকে আশ্বাস দিতে ছাড়ছেন না শাসক নেতারা। দিদিকে বলো নাম্বারে ফোন করবেন, অবশ্যই পাবেন। আমিও আজকের দিনে বলি, আমাদের কাছে রিপোর্ট আছে, ব্লকে আপনারা এসে নিশ্চিত দরখাস্ত করুন, আপনি বাড়িটা পেয়ে যাবেন। রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় নাম তোলা নিয়ে পক্ষপাতিত্ব, দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে। সমীক্ষা চলাকালীন জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ ছড়ায় দাবানলের মতো। সেই সব কাটিয়ে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু আদৌ কি রাজনীতিমুক্ত হতে পারল এই সরকারি প্রকল্প? সুব্রত ভট্টাচার্য ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে আবার ঘরের বিষয় বাইরে বেরিয়ে পড়ল শোভন চট্টোপাধ্যায়, তার ঘরের কোন্দল, এবং এই কোন্দলে আবারও সামনে চলে আসলো তৃণমূলের চিরাচরিত কোন্দল বলতেই পারি। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের যে মামলা, সে মামলায় তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ। হাইকোর্টে রত্নাকে একের পর এক আক্রমণ শোভনের আইনজীবী কল্যাণের। আবার পাল্টা কল্যাণকে চ্যালেঞ্জ করেছেন দলের বিধায়ক রত্না। দাম্পত্য কলহে এবার তৃণমূল কংগ্রেসের অন্দরে কলহ। দলের বিধায়কের বিরুদ্ধেই আইনি ময়দানে তৃণমূল কংগ্রেস সাংসদ। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় রত্না চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বৈরথ। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে গিয়ে কলকাতা হাইকোর্টে রত্না চট্টোপাধ্যায়কে বাছা বাছা বিশেষণে আক্রমণ করেছেন দলেরই সতীর্থ কল্যাণ। আদালতে রত্নাকে ড্রামাবাজ বলেন তিনি। রত্না কেন সাক্ষ্য দিতে আসেন না সেই প্রশ্নও তোলেন কল্যাণ। রত্নার বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ। শুধু তাই নয়, দলের বিধায়কের বিরুদ্ধেই প্রভাবশালী তত্ত্বের কথা বলেন কল্যাণ। এ নিয়ে পাল্টা জবাবও দিয়েছেন তৃণমূলের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। আমি ড্রামাবাজ এ কথা পৃথিবীতে কেউ বলতে পারবে না। আমি কোথাও গিয়ে দাঁড়িয়ে নাটক করে কেঁদে আমার ফরে লোক নিয়ে এসছি, আমি ড্রামা করতে করতে কোথাও নাচতে চলে গেছি, কোথাও গাইতে চলে গেছি, এইসব আমাকে এখনো পর্যন্ত কলকাতার মানুষ দেখেনি। আমি 8 বছর ধরে লড়াই করছি, 8 বছর ধরে। উনি তো কিছু না জেনে কোর্টে দাঁড়িয়ে গিয়ে যা খুশি বলে চলে গেলেন। ঠিক, উনি ওনার ক্লায়েন্টকে স্বস্তি দিতে উনি যা খুশি বলতেই পারেন। একজন দুধে অ্যাডভোকেট হিসাবে যখন তার ক্লায়েন্টের হয়ে দাঁড়াবে, তার পুরো ব্যাপারটাকে জেনে দাঁড়ানো উচিত। ক্লায়েন্টের থেকে পয়সা নেব মানেই আমার অপোজিট পার্টির নামে আমি মিথ্যে কথা বলে কেস জেতার চেষ্টা করব। আমি যখন বাজারে জিনিস কিনতে যাই, পঞ্চায়েতের যে আলু বিক্রি করে
তৃণমূলের লোক সে কি আমার কাছে পয়সা নেয় না? এটা অদ্ভুত ব্যাপার। এটাকে কি করে হবে? ইট ইজ এ প্রাইভেট ম্যাটার্স, এটা দলের বিরুদ্ধে নয়। সে তার বিধায়ক কি হয়েছে, আমাকে তো আর্গুমেন্ট করতেই হবে। রত্ন চট্টোপাধ্যায়ের বাবা তৃণমূল বিধায়ক দুলাল দাসকেও কালারফুল বলে আক্রমণ শানিয়েছেন কল্যাণ। এই নিয়ে দলেরই সাংসদকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক রত্না। উনি বলেছেন দুলাল দাসের হিস্ট্রি জিওগ্রাফি সব জানি। তো দুলাল দাসের হিস্ট্রি জিওগ্রাফি যখন জানেন তখন তো আপনার জানা উচিত দুলালবাবুর 70 বছর বয়স নয়, দুলালবাবুর 80 বছর বয়স। এবং দুলালবাবু আজও পর্যন্ত মনের জোরে এমএলএশিপ এবং চেয়ারম্যান মহসলার চেয়ারম্যানের কাজ চালিয়ে যাচ্ছেন। দুলাল দাস যদি বলে যে না আমি আসতে পারবো না, অথচ সে বিধানসভায় আসবে, সে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাজ করবে, সে 2024-এর পার্লামেন্টের ইলেকশনের সব কাজ করবে, আর কোর্টে যাওয়ার সময় অসুস্থ হয়ে যাবে। এটা হয় কখনো নাকি? এই আবহে তৃণমূলের অভ্যন্তরে নতুন গুঞ্জন শুরু হয়েছে। কারণ শোভন চট্টোপাধ্যায় এককালে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য। রত্না শোভনেরই ছেড়ে যাওয়া বেহালা পূর্ব আসনের তৃণমূল বিধায়ক। অন্যদিকে শোভনের পক্ষে সওয়াল করা কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ। শ্রাবন্তী সাহা ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। সামনে বিধানসভা নির্বাচন, বছর গড়ালি 2026, আর বিধানসভা নির্বাচনের আগে বাংলার সংগঠনকে শক্তিশালী করতে গেরুয়া শিবির মানে বিজেপি বিশেষ নজর দিচ্ছে। প্রত্যেক জেলার সভাপতি বাছতে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের নেতৃত্বে চুলচেরা বিশ্লেষণ চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে কোনো কোনো জেলা সভাপতি হিসেবে 10 থেকে 12টা নামও জমা পড়েছে। যে কটি নাম জমা পড়েছে প্রত্যেকটা নাম নিয়ে পর্যালোচনা চলছে রীতিমতো। জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তির সংগঠককে। দলের অনুশাসন ও শৃঙ্খলা মেনে চলা ব্যক্তিদের বিভিন্ন সময় কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। শনিবার 23টি সাংগঠনিক জেলার সঙ্গে আলাদাভাবে কথা বলেন বনসল, সুকান্তরা। বাকি সাংগঠনিক জেলাগুলোকে নিয়ে রবিবার বৈঠক হবে। দ্রুত তালিকা তৈরি করে চূড়ান্ত অনুমোদনের জন্য দিল্লিতে পাঠানো হবে বলে জানিয়েছেন রাজ্য নেতৃত্ব। বিক্ষোভ তুলনামূলকভাবে কম। গতবারে যদি মণ্ডল সভাপতি হিসেবে দেখি, এবার বিক্ষোভ খুব কম এসেছে। গোটা রাজ্যে 10-15খানা অভিযোগ আমরা পেয়েছি। প্রত্যেকটি অভিযোগকে আমরা অ্যাড্রেস করছি। আমরা চাইছি জেলা সভাপতি নিয়ে আমরা নামের লিস্ট, অর্থাৎ 1, 2, 3 এরকম যদি নামের লিস্ট করি, সেই লিস্ট যত দ্রুত সম্ভব তৈরি করে নেওয়া এবং সেই লিস্ট দিল্লিতে পাঠানো, এবং তারপরে তা ঘোষণা হয়ে যাবে। তারপরে রাজ্য সভাপতি আশা করি ঘোষণা হয়ে যাবে। বিষ, আমরা জানি বিষ মৃত্যুর কারণ, আর জীবন বাঁচায় ওষুধ। এমন একটা সিচুয়েশন হয়েছে, এমন একটা পরিস্থিতি, এই কথাগুলো রিভার্স করে দেওয়া যায়, উল্টে পাল্টে দিতে পারি আমরা। কীরকম হয় উল্টে পাল্টে দিলে? আসলে পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যাতে সব কিছুই কেমন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ওষুধের কথা বললাম, যে ওষুধ আমাদের বাঁচিয়ে রাখে, সেই ওষুধে যদি বিষ থাকে তাহলে সেই ওষুধ কী করে বাঁচাবে? ধরুন প্রেশারের ওষুধ বা ক্যান্সারের ওষুধ, নকল ওষুধ বারবার ধরা পড়ছে। আর ওষুধ নকল মানে সেটা কি করে রোগ ভোগ অসুখ থেকে মানুষকে বাঁচাবে? সেটা তো বিষের নামান্তর। আর যেগুলো ধরা পড়লো না, আপনারা ভাবছেন যে যেগুলো ধরা পড়ছে সেগুলো তো আন্ডার স্ক্যানার, যেগুলো ধরা পড়ছে না, যা আমি আপনি হয়তো নিত্যদিন খেয়ে চলেছি। ফলে প্রশ্ন উঠছে নজরদারি কোথায়? কেন ওষুধ নিয়েও এত উদাসীনতা? কেন মানুষের জীবন নিয়ে এই ধরনের খেলা, যাকে চিনিমিনি খেলা বলা হয়, কেন এত উদাসীনতা? প্রশ্ন উত্তরটা দেবে কে? আর উত্তর চাইতে গেলে রাজনীতি এসে যাচ্ছে। যে রাজনীতি দোষ চাপাতে জানে, যে রাজনীতি দায় নিতে জানে না। সরকার তার রেগুলেটরি ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে, ধরা পড়ে গেছে। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। সুকান্ত ভট্টাচার্যের ভেজাল কবিতা। কবিতায় ভেজালের তালিকায় ছিল চাল, ঘি, ময়দা। ভেজাল কবিতাটা আজ লেখা হলে সুকান্ত ভট্টাচার্য নির্ঘাত ভেজাল ওষুধের কথাটাও লিখতে বাধ্য হতেন। আতঙ্ক তো বটে, একটা ভয়ঙ্কর আতঙ্ক। আতঙ্ক তো অবশ্যই। আমি ওষুধ খাচ্ছি, পয়সা খরচা করে ওষুধ খাই, শরীর ভালো হওয়ার জন্য উত্তরটা খারাপ হয়ে যাচ্ছে। এগুলোতে জাল হওয়া তো এর কোনো এই অপরাধের কোনো ক্ষমাই নেই।
বাঙালি সোনা কিনতে গেলে হলমার্ক দেখে, আর মাছ কিনতে গেলে পেটটা টিপে দেখে, কিন্তু ওষুধ কিনতে গেলে বড় জোর এক্সপায়ারি ডেট। কিন্তু আমতার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওষুধের নামে বিষ খেতে হচ্ছে অনেককেই। কেন্দ্রের নির্দেশে শতিনেক ওষুধে কিউআর কোড থাকলেও কজন ক্রেতা কিউআর কোড স্ক্যান করে ওষুধের আসল নকল খতিয়ে দেখেন? আমতার ঘটনায় শোনা যাচ্ছে কিউআর কোডটাও নাকি জাল ছিল। তাহলে বুঝবেন কিভাবে? ড্রাগ কন্ট্রোল, রাজ্য হোক বা কেন্দ্র, রোগীদের জন্য আসল নকল চেনার কোনো গাইডলাইন দিয়েছে কি? ইতিমধ্যেই আমতার ধৃত ডিস্ট্রিবিউটর নাকি 2.25 কোটি টাকার জাল প্রেশারের ওষুধ বিক্রিও করে দিয়েছেন, মানে রোগীরা খেয়েও ফেলেছেন, ওষুধ বাজারে চলে গেছে। তবে এবারই প্রথম নয়। গত ডিসেম্বর মাসে ভবানীপুরে অভিযান চালিয়েছিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল। প্রচুর পরিমাণে ডায়াবেটিক আর ক্যান্সারের জাল ওষুধ মিলেছিল সেবার। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল জাল ওষুধ ধরেছিল ডিসেম্বর মাসে, রাজ্য ড্রাগ কন্ট্রোল ধরল ফেব্রুয়ারি মাসে। কিন্তু যে জাল ওষুধ ধরা পড়ছে না, ওষুধের নামে কত বিষ, কত রোগী প্রতিদিন খেয়ে চলেছেন, তার হিসেব কে জানছে? কোটি কোটি টাকার এই র্যাকেট যা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তা নিয়ে কেন কোনো নজরদারি নেই? আসল প্রশ্নগুলো উড়িয়ে দিতে রাজনীতির জুড়ি মেলা ভার। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ জাল ওষুধের দায় ঠেলছেন কেন্দ্রীয় সরকারের ঘাড়ে। यह लोग चाइना से माल मंगाता है, सेंट्रल गवर्नमेंट से लाइसेंस नॉन लाइसेंस लेता है, माल मंगाता है, स्टेंट लगाता है। आप सोचिए जब हार्ट में स्टेंट लगाता है, थ्रोम्बोसिस से किसी को पता नहीं लगता और लोग मर जाता है। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। কেন্দ্র বনাম রাজ্য, ব্যাস আর কি চাই? রাজনীতির আকচাকচিতে জাল ওষুধের সাবজেক্টটাই ঠান্ডা ঘরে। এই দায় ঠেলাঠেলির যুদ্ধে হারাচ্ছে আসল প্রশ্নগুলো, যে প্রশ্নের জবাব না মিললে অজান্তে প্রাণ যাবে মানুষের। সে যাক, ওষুধ দামি হলেও মানুষ তো সস্তাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।